প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আবারও। আমরা আজকে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2 এর বোর্ড কোশ্চেন সলভ করব। অর্থাৎ এইচএসসি 23 এবং 24 সালে বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ধারাবাহিক আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাব। এর একটা প্রশ্নতে বলা হয়েছে কোনটি নন মেটালিক কেবল। নন মেটালিক বলতে যেখানে কোনো মেটাল থাকে না, অর্থাৎ তামা বা অ্যালুমিনিয়াম বলতে কিছু থাকবে না। তো নন মেটালিক কেবল বলতে সাধারণত ব্যবহার করা হয় দুই ধরনের কেবল। একটা হচ্ছে ইনফ্রারেড, হ্যাঁ, ইনফ্রারেড যদিও ওয়্যারলেস। তো ওয়্যারের মধ্যে যেটা ব্যবহার করা হয় ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবলে কাঁচ বা প্লাস্টিক ব্যবহার করা হয়, তাই এটা নন মেটালিক বলা হয়। এরপরের প্রশ্নতে বলা হয়েছে কয়েকটা কলেজ কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে, প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে সংযুক্ত আছে। 8টা কম্পিউটার একটা ডিভাইসের সাথে সংযুক্ত আছে। তো এই টপোলজিটাকে কি বলা হচ্ছে? মানে একটা ডিভাইসের সাথে যদি 8টা কম্পিউটার সংযুক্ত থাকে তাহলে সেই টপোলজিটা কি? তো আমরা জানি যে এই ক্ষেত্রে টপোলজিটি হবে স্টার টপোলজি, কারণ একটি মূল কম্পিউটারের সাথে বাকিগুলো স্টার হয়ে সংযুক্ত রয়েছে, এমনভাবে এভাবে সংযুক্ত রয়েছে। তবে এখানে আমি অল্প কিছু কম্পিউটার দেখলাম, বাট সেখানে 8টি কম্পিউটার রয়েছে। নেক্সট কোশ্চেন। তো উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস, মানে যে ডিভাইসটা ব্যবহার করা হয় কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে, এই কেন্দ্রীয় কম্পিউটারের ডিভাইসটা হতে পারে হাব অথবা সুইচ। এটা হতে পারে হাব অথবা সুইচ, ঠিক আছে, কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার হিসেবে ব্যবহার করা হয়। তো প্রশ্নতে বলা হয়েছে এটি কি করে? যেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়। হাব বা সুইচের সাথে সবাই আলাদা আলাদাভাবে সংযুক্ত আছে, তাহলে কি সংঘর্ষের কোনো সম্ভাবনা নাই, কমায় সেটা। ডেটা ফিল্টার করতে পারে, সুইচ ডেটা ফিল্টার করতে পারে, ঠিক আছে। একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে, একাধিক নেটওয়ার্ককে সে সংযুক্ত করতে পারে। সো একাধিক নেটওয়ার্ককে সংযুক্তকরণের জন্য হাব বা সুইচ ব্যবহার করা হয়, সে মূলত নেটওয়ার্কের সম্প্রসারণের ক্ষেত্রে ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন। কোন প্রজন্মে সর্বপ্রথম ভিডিও কল চালু করা হয়? ভিডিও কল চালু করা হয় 3rd জেনারেশনে। আর এখানে একটা বিষয় রয়েছে, যদি বলা হয় ভিডিও কল, প্লিজ, যদি বলা হয় ভিডিও কল তাহলে সেটা হবে 3rd জেনারেশন। আর যদি বলা হয় ভিডিও কনফারেন্স, যদি বলা হয় ভিডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স তাহলে সেটা হবে 4th জেনারেশন। কি হবে? 4th জেনারেশন। তাহলে এখানে উত্তর হচ্ছে তৃতীয়। নেক্সট কোশ্চেন। মাল্টিকাস্ট মোড হতে পারে, মাল্টিকাস্ট মোড হতে পারে। মাল্টিকাস্ট বলতে কি? মাল্টিকাস্ট বলতে গ্রাহকের সংখ্যা অনুযায়ী ডেটা ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট বলতে সে একাধিক রিসিভারকে ডেটা দিবে, তবে তারা সিলেক্টেড থাকবে, মানে ফর এক্সাম্পল গ্রুপ মেম্বার্স। তো সেটা সিমপ্লেক্স হতে পারে কিনা, মাল্টিকাস্ট সিমপ্লেক্স হতে পারে কিনা, এটা নিয়ে বোর্ড বইয়ে একটা আলোচনা আছে। তো আমরা এটা একটু জানার চেষ্টা করব। মাল্টিকাস্ট, ধরো ফর এক্সাম্পল, এটা সিমপ্লেক্স হওয়ার জন্য যে বৈশিষ্ট্য লাগে, সিমপ্লেক্স বলতে ডেটা প্রবাহ একমুখী হয়। তো কোনো গ্রুপ এসএমএস যদি দেওয়া হয়, কোনো গ্রুপ এসএমএস যদি ব্যবহার করা হয়, গ্রুপ এসএমএস এর ক্ষেত্রে সিঙ্গেল কোনো ডেটা কমিউনিকেশন হয় না। গ্রুপ এসএমএস এ সেন্ডার পাঠাতে পারে, রিসিভারও পাঠাতে পারে। তাহলে মাল্টিকাস্ট সিমপ্লেক্স হতে পারে না, ঠিক আছে। সেন্ডারও রিসিভারকে পাঠায়, রিসিভারও সেন্ডারকে পাঠায়। মাল্টিকাস্ট হাফ ডুপ্লেক্স হতে পারে কিনা? হাফ ডুপ্লেক্স বলতে মূলত বোঝানো হচ্ছে যে সেন্ডার রিসিভারকে দিবে, রিসিভারও সেন্ডারকে দিবে, বাট একই সময় না। বাট মাল্টিকাস্টে যে গ্রুপ কনভারসেশন হয় সেখানে এরকম কোনো পদ্ধতি নাই, সবাই একসাথে ডেটা আদান প্রদান করতে পারে। সবাই একসাথে যে ডেটা আদান প্রদান করতে পারে সেটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। কি বলা হয়? ফুল ডুপ্লেক্স। তো উত্তর হিসেবে এখানে আমরা শুধু রোমান 3 পেলেও বাকি একটা তো উত্তর হবে, মানে বাকিগুলোর মধ্যে। এক্ষেত্রে আমাদেরকে উদাহরণে পরিবর্তন আনতে হবে। উদাহরণ বলতে কি, ধরো ফর এক্সাম্পল মাল্টিকাস্ট মোডের যদি এমন হয় যে যে শুধু অ্যাডমিন, অনেক সময় থাকে না কিছু কিছু গ্রুপ থাকে না, যে গ্রুপে শুধু অ্যাডমিনই মেসেজ দিতে পারবে, বাকিরা মেসেজ দিতে পারবে না, সে অর্থে সিমপ্লেক্সের ক্ষেত্রে সত্য হয়। এই ধরনের মাল্টিকাস্টে কোনো গ্রুপে শুধু অ্যাডমিনই মেসেজ দিতে পারছে, বাকিরা মেসেজ দিতে পারছে না, ঠিক আছে। আচ্ছা, আর এসএমএস পদ্ধতি, এটা হাফ ডুপ্লেক্স বলা যায় কেন? কারণ একজন পাঠানোর পরে আরেকজন পাঠাচ্ছে, একই সাথে পাঠাচ্ছে না, কনভারসেশনগুলো একটার পর একটা সাজানো থাকে।
তাহলে সেটা হাফ ডুপ্লেক্স হচ্ছে। তাহলে উদাহরণ যদি আমি চেঞ্জ করে থাকি তাহলে সেই ক্ষেত্রে উত্তর কিন্তু তিনটাই গ্রহণযোগ্য হচ্ছে, উত্তর 1, 2 ও 3 হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদেরকে উদাহরণের পরিবর্তন আনতে হবে। তো একটি রাজিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তার অফিসে 15 Mbps ব্রডব্যান্ডের সংযোগ ব্যবহার করা হয়। তো কোন সার্ভিসটি তিনি ব্যবহার করেন? 15 Mbps, ঠিক আছে, 15 বলতে এখানে 1.5 হতো। তো এটা হচ্ছে স্ট্রিমিং বোর্ড বইয়ের হচ্ছে চ্যাপ্টার 2 এর প্রথম দিকে একটা ছক দেওয়া আছে, সেই ছকে মূলত এই জিনিসগুলো আছে। তো স্ট্রিমিং এইচডি মুভিতে এই সকল ব্যবহার করা হয়, এই পয়েন্টগুলো ব্যবহার করা হয়। আবার বলা হয়েছে যে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হতে পারে, তিনি যে ইন্টারনেট সংযোগ নিচ্ছেন সেটা কি কি হতে পারে, ইন্টারনেট সংযোগের জন্য কি কি কেবল ব্যবহার করা হয়। তো ইন্টারনেটের কানেকশনের জন্য মূলত আমরা ফাইবার অপটিক্যাল ব্যবহার করি। এবং বাসা বাড়িতে, ঠিক আছে, তিনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তো তিনি তার অফিসে এই ধরনের সংযোগ নিয়েছেন। তো অফিসে বা বাসা বাড়িতে বা প্রতিষ্ঠানে যে সকল কানেকশন ব্যবহার করা হয় ইন্টারনেট সংযোগের জন্য, সেটা হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। ঠিক আছে, কোএক্সিয়াল মূলত কেবল টিভি বা ডিসকানেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। নেক্সট কোশ্চেন, মেশ টপোলজিতে 12টি নোডের জন্য তারের সংখ্যা কত হবে? এইটার একটা সূত্র আছে, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তো বলা হয়েছে 12টি নোডের জন্য, তাহলে কি 12 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 12 গুণিত 11, 12 গুণিত 11, 12 গুণিত 11 ডিভাইডেড বাই 2। তো 12-র সাথে যদি 11 গুণ করি তাহলে তার ফলাফল দাঁড়াচ্ছে 144। 144কে 2 দ্বারা ভাগ করলে ফলাফল দাঁড়াচ্ছে, এখানে খেয়াল করে দেখি, 12টি 12 গুণিত 11, 120, এবং 120-এর সাথে আরো 12, 132 হয়, দুঃখিত, 132 হয়, 132 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে সেই ফলাফলটা তাহলে 66। কত? 66। ঠিক আছে, তো উত্তর হচ্ছে 66। নেক্সট কোশ্চেন, কোন প্রজন্মে প্রিপেড প্রথা চালু হয়? প্রিপেড বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রিপেড, পোস্টপেড, এসএমএস, এমএমএস, ঠিক আছে, এসএমএস, এমএমএস, শর্ট মেসেজ সার্ভিস এবং মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। তারপর হচ্ছে রোমিং সুবিধা, তারপর হচ্ছে ইন্টারনেট। এই সকল কিছুই শুরু হয়েছে দ্বিতীয় প্রজন্ম থেকে। কোন প্রজন্ম থেকে? দ্বিতীয় প্রজন্ম থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এইচডি ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত? প্রয়োজনীয় ব্যান্ডউইথ ওখানে খেয়াল করবা লেখা আছে 4 Mbps। কত লেখা আছে? 4 Mbps। নেক্সট কোশ্চেন, কোনো চ্যানেলের ভিতর দিয়ে তার ব্যান্ডউইথ কত? ঠিক আছে, 4 সেকেন্ডে যদি 32 কেবি যায় তাহলে তার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। এখানে 32 কেবি আছে, 32 কেবিকে 4 সেকেন্ডের হিসাব থেকে 1 সেকেন্ডে নিয়ে আসতে হলে 32কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 8 32, তো তাহলে এটা কত হচ্ছে? 4 কেবি, সরি 8 কেবি। 8 কেবি অ্যান্সার আছে কিনা দেখতে হবে। এটা কিন্তু বিপিএস এ দেওয়া নেই, কিলো বিট পার সেকেন্ডে দেওয়া আছে। তাহলে অ্যান্সার হবে 8 কেবিপিএস। কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনকে কি বলা হচ্ছে? কোন মোড বলা হচ্ছে? কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা যায়, বাট কম্পিউটার থেকে কিবোর্ডে আসে না। ঠিক আছে, তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, কিবোর্ড যা প্রদান করছে তা যাচ্ছে কিন্তু সে ফেরত আসছে না, সে ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করছে। তার মানে কি, এটা সিমপ্লেক্স, সে যাচ্ছে কিন্তু আসছে না। নেক্সট কোশ্চেন, সিঙ্গেল এসএমএস। সিঙ্গেল এসএমএস বলতে ফর এক্সাম্পল কিছু কিছু মেসেজ আসে, যেমন গ্রামীণ ফোন আমাদেরকে এসএমএস পাঠায়, সে পাঠায়, আমরা রিপ্লাই দিতে পারি না, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? তো সিঙ্গেল এসএমএস, এটা হচ্ছে সিম্পলিফাই করলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে সিমপ্লেক্স বলতে পারি। তো সিমপ্লেক্স তো অপশনে নাই, তো হাফ ডুপ্লেক্স এখানে অপশনে নাই। তো এখানে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে গ্রাহকের সংখ্যার উপর ভিত্তি করে। ঠিক আছে, গ্রাহকের সংখ্যার উপর ভিত্তি করে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট এই সকল বলা হয়েছে। তো এসএমএস পদ্ধতিতে সেন্ডার রিসিভারকে পাঠায়, রিসিভারও সেন্ডারকে পাঠায়, বাট একই সময়ে না, তারা একজন পাঠানোর পর আরেকজন পাঠায়। আমি পাঠালেও সেগুলো আলাদা আলাদা ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ডে ভাগ হয়ে যায়। তো
যদি আমি একটা নির্দিষ্ট নাম্বারে, ধরো ফর এক্সাম্পল কেউ একজন নির্দিষ্ট একটা নাম্বারে এসএমএস পাঠাচ্ছে, ঠিক আছে, সবাইকে না, নির্দিষ্ট নাম্বারে মেসেজ পাঠাচ্ছে, তো গ্রাহকের সংখ্যা অনুযায়ী এটাকে ইউনিকাস্ট বলা হয়। ইউনিকাস্টের বৈশিষ্ট্য কি, সেখানে রিসিভার থাকে কয়টা, রিসিভার থাকে একটা, কয়টা থাকে একটা, তাহলে এটা হবে ইউনিকাস্ট। নেক্সট কোশ্চেন, খুশি নতুন মোবাইলটি দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে, সে 4K সমর্থিত টিভি প্রোগ্রাম পেয়েছে। তো এটা কোন প্রজন্মের ফোন ব্যবহার করা হয়েছে, সেটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা 3D যদি জানি, 3D যে মুভিটার কথা বলি, 3D বলে অনেকে মনে করতে পারে এটা 3rd জেনারেশন, বাট এটা হচ্ছে 4th জেনারেশন। এটা হচ্ছে কি 4th জেনারেশনের মোবাইল ফোনে ব্যবহার করা হয়। এবং একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য 4K ভেবে অনেকে মনে করতে পারে সেটা 4th জেনারেশনের, বাট এটা হচ্ছে 5th জেনারেশন। 5th জেনারেশনে 4K টিভি ব্যবহার করা হয়। তাহলে উত্তর হবে পঞ্চম প্রজন্ম। নেক্সট কোশ্চেন, এই পঞ্চম প্রজন্মের ফোনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি কি? পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য হচ্ছে 4W। 4W মানে তো জানি আমরা, ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব মানে পুরো পৃথিবীতে বিস্তৃত জালটা যদি ওয়্যারলেস উপায়ে গড়ে ওঠে, তাহলে সেটা 5th জেনারেশনকে বোঝানো হচ্ছে। তারপরে এখানে ব্যবহার করা হয় র্যাট। র্যাট বলতে রেডিও অ্যাক্সেস টেকনোলজি ব্যবহার করা হয় 5th জেনারেশনে, যেটা দেখতে পাচ্ছি। এখানে ব্যবহার করা হয় MIMO। MIMO মানে মাল্টিপুল ইনপুট অ্যান্ড মাল্টিপুল আউটপুট, মানে যে প্রযুক্তিতে মাল্টিপুল ইনপুট এবং আউটপুটের ব্যবস্থা থাকে একই সাথে, তাকে পঞ্চম প্রজন্মে বলা হয়। তো উত্তর হচ্ছে 1, 2 ও 3, এই তিনটি হচ্ছে পঞ্চম প্রজন্মের ফোনের বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন, এখানে এ থেকে বিতে, সিতে এবং ডিতে ডেটা যাচ্ছে। তো প্রবাহের যেহেতু দিক দেওয়া আছে, তাহলে সেটা কি হতে পারে, একমুখী যেহেতু, তাহলে সেটা সিমপ্লেক্স হতে পারে, বাট সিমপ্লেক্স অপশনে নাই। তাহলে গ্রাহকের সংখ্যা অনুযায়ী সবার কাছেই যাচ্ছে, সবার কাছে ডেটা যাচ্ছে, তাহলে সেটাকে কি হতে বলা যেতে পারে, ব্রডকাস্ট বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন, তো উদ্দীপকের টপোলজি হিসেবে কাজ করবে যখন একে হাব হিসেবে বিবেচনা করা হবে। একে হাব, কেন্দ্রীয় কম্পিউটার বা সুইচ হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ, এটা টপোলজি হবে তখন। নোডগুলো আন্তঃসংযোগ করলে, নোডগুলো বলতে এদের মধ্যে যদি সংযোগ বিন্যাস থাকে, তাহলে সেটা টপোলজি হতে পারে, হ্যাঁ, আন্তঃসংযোগ করলেও সেটা টপোলজি হয়। সি বিচ্ছিন্ন হওয়ার সাথে টপোলজি গড়ে ওঠার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে 1, 2, 1 ও 2। যদিও সি ছাড়া টপোলজি হতে পারে, বাট সি বিচ্ছিন্ন করলে টপোলজি এখানে বলা হয়েছে। সিনক্রোনাস ট্রান্সমিশনস পদ্ধতি, সিনক্রোনাস ট্রান্সমিশনসে একটা উদাহরণ হচ্ছে যে পদ্ধতিতে আমরা এসএমএস পাঠিয়ে থাকি। তো সিমপ্লেক্স সিনক্রোনাসের যে পদ্ধতিটা ব্যবহার করে, সেখানে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট হয়। তো ব্লক বাই ব্লক যেহেতু ডেটা ট্রান্সমিট হয় সেন্ডার থেকে রিসিভার, তো এখানে মাঝখানে বিরতি থাকে না। তো বিরতিহীন ডেটা ট্রান্সমিশনসকে বলা হয় সিনক্রোনাস। আসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। সো আইসোক্রোনাস এর উদাহরণ হচ্ছে এই যে রিয়েল টাইম ট্রান্সমিশনস, ঠিক আছে। সিনক্রোনাসের বৈশিষ্ট্য হচ্ছে বিরতিহীন ডেটা ট্রান্সমিশনস। আর অ্যাসিনক্রোনাসের প্রাইমারি স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হয় না। এই বৈশিষ্ট্যগুলো তাদের রয়েছে। তাহলে এখানে যেহেতু সিনক্রোনাসের কথা বলা হয়েছে, তার উত্তর হিসেবে কি ধরবো, ক নাম্বার। নেক্সট কোশ্চিন, ব্যান্ডউইথ নির্ভর করে কিসের উপরে? ব্যান্ডউইথ নির্ভর করে মাধ্যমের উপরে। কিসের উপরে? মাধ্যম। ব্যান্ডউইথ বলতে একটি সেন্ডার থেকে রিসিভারে যে ডেটা যাচ্ছে, 1 সেকেন্ডে কি পরিমাণে ডেটা ট্রান্সমিট হচ্ছে, বিট ট্রান্সমিট হচ্ছে, তাহলে এটা মূলত নির্ভর করে মাধ্যমের উপরে। নেক্সট কোশ্চেন, আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্যাটেলাইট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম, ব্লুটুথের অপর নাম হচ্ছে পিকোনেট। ব্লুটুথের অপর নাম হচ্ছে কি? পিকোনেট। তো একটু পিকোনেট একটু আলোচনা করি। এই যে পিকোনেট, এই পিকোনেটে সর্বমোট ডিভাইস থাকে 256টি। 256টি ডিভাইস থাকে, ঠিক আছে। এই 256টির মধ্যে মাস্টার ডিভাইস হচ্ছে একটি, আর স্লেভ ডিভাইস বা দাস নোড হচ্ছে 255টি। আরো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে স্লেভ ডিভাইস, সেই স্লেভ ডিভাইসগুলো দুইটি, সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয় ডিভাইস হচ্ছে 7টি,
আর নিষ্ক্রিয় ডিভাইস হচ্ছে 248টি। কতটি? 248টি। ঠিক আছে, তো এই হচ্ছে পিকোনেটের ফরমেশন। তো পিকোনেটের সর্বমোট ডিভাইস থাকে 256টি। আর কতগুলো পিকোনেট মিলে, এমনও প্রশ্ন আছে, কতগুলো পিকোনেট মিলে যা তৈরি করা হয় তাকে বলা হচ্ছে স্ক্যাটার নেট। স্ক্যাটার নেট। আশা করি বুঝলা। নেক্সট কোশ্চেন, কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহার করা হয়? সবচেয়ে বেশি কেবল ব্যবহার করা হয় মেশ টপোলজিতে। কারণ মেশ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারই তাদের নিজেদের মধ্যে আন্তঃসংযোগে সংযুক্ত থাকে। ঠিক আছে, যেমন এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। এটা তো 4 জনের সাথে সবাই কানেক্ট থাকবে, প্রত্যেকেই আবার সবার সাথে কানেক্ট থাকবে। ঠিক আছে, প্রত্যেকেই সবাই সবার সাথে কানেক্ট থাকবে। রেডিও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? ঠিক আছে, রেডিও টেলিভিশন সম্প্রচারে তারা যেটা সম্প্রচার করে সেটা আমরা শুনতে পাই, বাট আমরা কোনো মতামত জানাতে পারি না। তার মানে এটাকে যদি আমরা বলি সেটাকে বলতে পারি সিমপ্লেক্স, কিন্তু সিমপ্লেক্স তো অপশনে নাই। তো এখানে খেয়াল করে দেখি, এটা হচ্ছে যখন সম্প্রচারিত হয় যে কোনো গ্রাহক যে কোনো জায়গা থেকে সেটা শুনতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন থাকে না, তাহলে এটাকে কি বলতে পারি? ব্রডকাস্ট। নেক্সট কোশ্চেন, এক্স কলেজের আইসিটি শিক্ষক শুধু তার দিয়ে 10টি কম্পিউটার তার ল্যাবে, ঠিক আছে, 10টি কম্পিউটারকে তিনি কি করেছেন? ল্যাবে নেটওয়ার্ক তৈরি করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হয়, সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল। তো দূরত্বের বিবেচনায় তিনি কিন্তু কি করেছেন? একটি তার ল্যাবে একটা ল্যাব বলতে একটা রুম, তো মূলত একটি রুমের মধ্যে যদি কোনো নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে বলা হয় প্যান। প্যানের বিস্তৃতি 1 থেকে 10 মিটার, ল্যানের বিস্তৃতি 1 কিলোমিটার, ম্যানের বিস্তৃতি 50 কিলোমিটার। আর ওয়ান বলতে ইন্টারনেট, এটা হচ্ছে পুরো বিশ্ব, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডকে ধরতে পারি আমরা। তো দূরত্ব বিবেচনায় সেটাকে কি বলা যাবে? তাহলে প্যান বলা যাবে। এবং এখানে বলা হয়েছে তার একটা কম্পিউটার নষ্ট হওয়াতে সম্পূর্ণ নেটওয়ার্কটা নষ্ট হয়ে গেল। এটা কি কারণে হলো? এটা হচ্ছে রিং টপোলজিতে এটা হয়। ধরো ফর এক্সাম্পল, একটা তার দ্বারা কম্পিউটারগুলো নিজেদের মধ্যে আন্তঃসংযোগে সংযুক্ত, কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো টপোলজিটাই নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে রিংয়ের ক্ষেত্রে হয়। নেক্সট কোশ্চেন, ডেটা কমিউনিকেশনসের প্রধান মাধ্যম কয়টা? ডেটা কমিউনিকেশনসের প্রধান মাধ্যম মূলত দুইটা, তার এবং তারবিহীন মাধ্যম। ঠিক আছে, তার এবং তারবিহীন মাধ্যম। তার মাধ্যম আবার 3 প্রকার, তারবিহীন আবার 3 প্রকার। যদিও তার মাধ্যমকে বোর্ড বইয়ে 4 ধরনের উপস্থাপন করা হয়েছে। মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, বর্তমানে নতুন একটা সার্ভিস গ্রহণ করেছে। এতে কি হয়? অটো আপডেট হয়, তারপর উচ্চ গতি সম্পন্ন হয়, এ সকল সে সুবিধা পাচ্ছে। এ সকল সুবিধা পাওয়া সম্পূর্ণ সার্ভিসটার নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। কারণ ক্লাউড কম্পিউটিং একজন ব্যবহারকারীকে বেশ কিছু সুবিধা প্রদান করে থাকে। IaaS, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, নেটওয়ার্ক অ্যাজ আ সার্ভিস, এই ধরনের সুবিধা প্রদান করে থাকে ক্লাউড কম্পিউটিংয়ে। নেক্সট কোশ্চেন, তো এই সার্ভিসের ক্ষেত্রে তার কি হবে? ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হবে না। হ্যাঁ, এটা সঠিক, কারণ যতটুকু ব্যবহার ততটুকু মূল্য পরিশোধ, পে অ্যাজ ইউ গো। কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ হবে। ঠিক আছে, কেন্দ্রীয় রিমোট সার্ভার বলতে সার্ভারে যে ডেটা থাকবে সেটার দ্বারাই মূলত এটা নিয়ন্ত্রিত হয়। ধরো তোমার কম্পিউটার নাই, তোমার ডিভাইস নাই, তুমি অন্য কারো কম্পিউটারটা ভাড়ার মাধ্যমে ব্যবহার করছো, তো এটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। রক্ষণাবেক্ষণ খরচ নাই। হ্যাঁ, রক্ষণাবেক্ষণ খরচ তাদের রয়েছে, তোমার নাই, ব্যবহারকারীর নাই, ব্যবহারকারীকে কোনো রক্ষণাবেক্ষণ খরচ বহন করতে হবে না। ঠিক আছে, সে ব্যবহারের জন্য মূল্য পরিশোধ করবে, কিন্তু সে রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত কোনো দায়বদ্ধতা থাকবে না। তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3। নেক্সট কোশ্চেন, মডেমের কাজ হলো মডেম একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়, সেটা ডেটা পাঠানো এবং গ্রহণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। 3 নয়, 2 নয়, তাই উত্তর হচ্ছে 1 ও 3। মডেম একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস এবং একই সাথে সেন্টার এবং রিসিভার হিসেবে ব্যবহার করা হয়। বিল্ডিং পাহাড় পর্বতে কোনো বাধা অতিক্রম করতে পারে, বাধা অতিক্রমের জন্য যেটা ব্যবহার করা হয়। ধরো ফর এক্সাম্পল, আমরা যে ধরনের মাধ্যম ব্যবহার করি, মাধ্যম মূলত 3 ধরনের, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। তো এখানে মূলত টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, মানে মাইক্রোওয়েভ খুব বেশি দূর যেতে পারে না, আঁকাপাকা পথে যেতে পারে না, কোনো বাধা অতিক্রম করতে পারে না, এটা হচ্ছে মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য। তো টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভে কি হয়, যে আমরা
বিল্ডিংগুলোর উপরে টাওয়ার স্থাপন করি, কেন? সে যেন বিনা বাধায় ডেটা ট্রান্সমিট করতে পারে। তো যদি এই বিল্ডিংগুলোর মাঝে পাহাড় পর্বত বা অন্য কিছু চলে আসে, মানে টাওয়ারগুলোর মাঝখানে, তাহলে সেক্ষেত্রে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ না ব্যবহার করে স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, কারণ স্যাটেলাইট কেন্দ্রিক তখন ডেটা আদান প্রদান হয়। ধরো ফর এক্সাম্পল দুইটা টাওয়ার রয়েছে, তারা তাদের মধ্যে লাইন অফ সাইটে ডেটা ট্রান্সমিট করতো, কিন্তু এর মাঝখানে হঠাৎ মনে করো যদি পাহাড় থাকে, কোনো পাহাড় থাকে, তাহলে সেই ক্ষেত্রে পাহাড় থাকার কারণে তখন টাওয়ার সিগন্যাল দেয় স্যাটেলাইটকে, স্যাটেলাইট তখন টাওয়ারকে দেয়, তখন সেটাকে বলা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। ঠিক আছে? আর রেডিও ওয়েভের বৈশিষ্ট্য কি? যে কোনো পাহাড় পর্বত বিল্ডিং এর সে বাধা অতিক্রম করতে পারে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3, 1 ও 3, প্লিজ উত্তর হচ্ছে 1 ও 3, কারণ টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বাধা অতিক্রম করতে পারে না। প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে। প্রাইভেট নেটওয়ার্ক কি হতে পারে? প্রাইভেট বলতে ফর এক্সাম্পল যেখানে সবার অ্যাক্সেস থাকে না, একটা প্যান প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে, ল্যান হতে পারে, বাট ওয়ান হতে পারে না, অন পুরো বিশ্বের জন্য উন্মুক্ত। উত্তর হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেন, কোন ট্রান্সমিশনসে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়? ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা যায় হচ্ছে অ্যাসিনক্রোনাসে। কিসে যায়? অ্যাসিনক্রোনাসে। আর ব্লক বাই ব্লক যায়, ব্লক বাই ব্লক যায় ডেটা, সেটা দুইটাতে, সিনক্রোনাস এবং আইসোক্রোনাসে যায়। তাহলে এখানে উত্তর কি হবে? অ্যাসিনক্রোনাস। নেক্সট কোশ্চেন, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই এটা নেটওয়ার্কের ব্লুটুথ। ব্লুটুথ যেমন মাত্র 1 থেকে 10 মিটারের মধ্যে বিস্তৃত, তাই তাকে বলা হয় প্যান। ঠিক আছে? ওয়াইফাই এর রেঞ্জ হচ্ছে 200 থেকে 300 মিটার, তাই তাকে বলা হয় ল্যান, কারণ ল্যানের বিস্তৃতি 1 কিলোমিটার পর্যন্ত। এবং আরেকটা রয়েছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সের বিস্তৃতি হচ্ছে 80 কিলোমিটার মতন, যেটাকে বলা হয় ম্যান। ম্যানও প্রায় 50 থেকে 80 কিলোমিটার বিস্তৃত থাকে। তাহলে ওয়াইফাইকে বলা হচ্ছে কি? ওয়াইফাইকে বলা হচ্ছে ল্যান। কি বলা হচ্ছে? ল্যান। এই ডাব্লিউ মানে হচ্ছে ওয়্যারলেস। নেক্সট কোশ্চেন, সিঙ্গেল মোড ফাইবার। তো ফাইবার অপটিক্যাল কেবলের 3টি অংশ থাকে, কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। ঠিক আছে? আচ্ছা আমি একটু চিত্রটা একটু সুন্দর করে আঁকছি। কোর একটু বড় থাকে, কোর, তারপর ক্ল্যাডিং, তারপর কি থাকে? জ্যাকেট। তো ফাইবার অপটিক্যাল কেবলে পুরো কোরের ব্যাসার্ধ না, ব্যাস থাকে 150 মাইক্রন। কত থাকে? 150 মাইক্রন, মানে মাইক্রোমিটার। তো এই যে কোর, এই যে কোরের কথা বলা হচ্ছে, এই কোরের ব্যাস অনুযায়ী সেটা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল মোড, মানে কোরের ব্যাসটা টোটাল 8 থেকে 100 মাইক্রোমিটার। তো যে কোরের ব্যাসটা 8 থেকে 12 মাইক্রোমিটার, 8 থেকে 12 মাইক্রোমিটার, তাকে বলা হয় সিঙ্গেল মোড। তাই কি বলা হয়? তাকে বলা হয় সিঙ্গেল মোড, মানে তার মধ্যে একটা সিগন্যাল ট্রান্সমিট হতে পারে। আর যে কোরের ব্যাসটা হচ্ছে 50 থেকে 100 মাইক্রোমিটার, তাকে বলা হয় মাল্টি মোড। কি বলা হয়? মাল্টি মোড, ব্যাস অনুযায়ী, কোরের ব্যাস অনুযায়ী। তাহলে এখানে সিঙ্গেল মোডের বিস্তৃতি হচ্ছে 8 থেকে 12। মেশ টপোলজিতে 10টি নোডের জন্য মোট কতটি তার সংখ্যা হবে? সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 90 ভাগ 2 অর্থাৎ 45। কত? 45। নেক্সট কোশ্চেন, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না, যখন ব্যবহার করবা তখন পরিশোধ করবা, যতটুকু ব্যবহার ততটুকুর জন্য মূল্য পরিশোধ। গোপনীয়তা এবং নিরাপত্তা বেশি। ক্লাউড কম্পিউটিং এর গোপনীয়তা এবং নিরাপত্তা অতটুকু বেশি না। ঠিক আছে? তো এখানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেন, ফোন কল ভিওআইপি ভয়েস আইপির জন্য ব্যান্ডউইথ কতটুকু ব্যবহার করা হয়? সো ভয়েস আইপির জন্য এটা একটা চ্যাপ্টার 2 এর ছক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়বা। নেক্সট কোশ্চেন, করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলো, তো যেটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম হয়, ব্যাকআপ ক্যাপাসিটি থাকে। তো তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে সংযুক্ত। তো বিভিন্ন দেশের মধ্যে যখন সংযুক্তের প্রক্রিয়া বলছে, তখন সেই নেটওয়ার্কটাকে বলা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা,
আর তিনি যে সেবা গ্রহণ করেছেন সেই সেবাটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, সেটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিংয়ে কী কী বৈশিষ্ট্য থাকে? রিসোর্স স্কেলেবিলিটি, ঠিক আছে, এটাকে তোমার হচ্ছে রিসোর্স এক্সেসিবিলিটি বা ফ্লেক্সিবিলিটি বলা যায়। অন মানে যখন তোমার প্রয়োজন, যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি পাবা। অন ডিমান্ড, যখন চাহিদা তখন সার্ভিস, ঠিক আছে। পে অ্যাজ ইউ গো, যখন ব্যবহার তখন মূল্য পরিশোধ। সো ক্লাউড কম্পিউটিং ব্যবহার করলে একজন ব্যবহারকারী এই 3 ধরনের সুবিধা পায়, যেটা বোর্ড বইয়ে বাংলা এবং ইংরেজিতে লিখে দেওয়া আছে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। নেক্সট কোশ্চেন, ফাইবার অপটিক্যাল কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়? ফাইবার অপটিক্যাল কেবলে যে ধরনের আগে পূর্বে ব্যবহার করা হতো আলো হিসাবে পূর্বে ব্যবহার করা হতো এলইডি, লাইট ইমিটিং ডায়োড, আর বর্তমানে ব্যবহার করা হয় লেজার। কি ব্যবহার করা হয়? লেজার। এই যে লেজার ব্যবহার করা হয়, এই লেজারটা কিন্তু 2 ধরনের, ঠিক আছে। মানে পূর্বে এলইডি ব্যবহার করা হতো, এখন করা হয় না, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট না, বেশি দূর যাইতে পারে না আলোটা। আর লেজারের তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট হয়, সে অনেক দূর যেতে পারে। এই লেজার 1300 ন্যানোমিটারও ছিল, 1500 ন্যানোমিটারও আছে। তো যত বেশি ন্যানোমিটার সে তত দূর অতিক্রম করবে, তো একচেটিয়াভাবে 1500 ন্যানোমিটারটাই ব্যবহার করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, গ্রুপ এসএমএস। গ্রুপ এসএমএস মানে নির্দিষ্ট কিছু ব্যক্তির মধ্যে যেটা আদান প্রদান, যেখানে রিসিভার নির্দিষ্ট, সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। কি বলা হয়? মাল্টিকাস্ট। নেক্সট কোশ্চেন, মিস্টার আরিফ তার অফিসের কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রিক ডিভাইসগুলো একটি কম্পিউটারের নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করছিলেন। তিনি নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করছেন। তো ব্যাকবোন হিসাবে এক ধরনের কেবল ব্যবহার করছেন। তো ব্যাকবোন সম্পর্কিত নেটওয়ার্ক টপোলজি হচ্ছে বাস টপোলজি। কি টপোলজি? বাস টপোলজি, যেখানে একটা ব্যাকবোন থাকে, যেটাকে সংযোগ লাইনও বলা হয়। আশা করি বুঝতে পেরেছি। এবার বলা হয়েছে যে মিস্টার আরিফ যে টপোলজি তৈরি করেছেন, মানে বাস টপোলজি, তার বৈশিষ্ট্য সে দ্বিমুখী ডেটা ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, বাস টপোলজি দ্বিমুখী ডেটা ব্যবস্থা ব্যবহার করে। ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন। একটা মাধ্যম দিয়ে, বাস টপোলজিতে একটা সিঙ্গেল লাইন দিয়েই অনেকগুলো ডেটা ট্রান্সমিট হয়ে থাকে, তাহলে সেখানে ডেটা ট্রাফিক বা সংঘর্ষের আশঙ্কা থাকে। তো অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন, ঠিক আছে। শুধু প্রাপক ডেটা গ্রহণ করতে পারে, অন্যগুলো আগ্রহ করে। ধরো এ ডিকে ডেটা পাঠিয়েছে, অন্যগুলো গ্রহণ করবে না, শুধু ডি ডেটা গ্রহণ করবে। তাহলে এই ক্ষেত্রে 3টি সঠিক। তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3। নেক্সট কোশ্চেন, পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? পিকোনেট হচ্ছে ব্লুটুথের সাথে সংযুক্ত। তারপরে হচ্ছে লেখা আছে, জনাব সারার একজন ব্যবসায়ী, তার অফিসে 7টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে। তো তিনি কম্পিউটারগুলোকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে চান। তো তিনি একজন ব্যবসায়ী, তার অফিসের 7টা কম্পিউটারকে তিনি সংযুক্ত করতে চাচ্ছেন। তো অফিসের মধ্যে যদি সংযুক্ত করে থাকেন, তাহলে সেটাকে বলা হবে মূলত, রুমের মধ্যে হলে প্যান, আর অফিসের মধ্যে হলে কি বলা হয়? ল্যান, আর ক্যাম্পাসের মধ্যে হলে ক্যান হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তিনি উল্লিখিত কম্পিউটার নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী মাধ্যম হিসেবে কোনটা ব্যবহার করবেন? সাশ্রয়ী মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় মূলত কোএক্সিয়াল কেবল, কারণ কোএক্সিয়াল কেবল একটা সিঙ্গেল তার থাকে, যেখানে খরচ কম হয়। আর টুইস্টেড পেয়ার কেবলে তার অনেক বেশি থাকে, ঠিক আছে। প্রত্যেক ক্ষেত্রে 4 জোড়া তার থাকে, খরচ বেশি। আর ফাইবার অপটিক্যাল তো এমনিতেও বেশি খরচ, আর ওয়্যারলেসের খরচ আরও বেশি, মাইক্রোওয়েভ। তাহলে এখানে তারগুলোর মধ্যে কোএক্সিয়াল ব্যবহার করা হয়, যেখানে একটা সিঙ্গেল তামার তার থাকে, ঠিক আছে। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করার ডিভাইস কোনটি? একই প্রোটোকলের মধ্যে সংযুক্ত ডিভাইসকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয় রাউটার। আর ভিন্ন ভিন্ন প্রোটোকলের মধ্যে সংযোগ প্রদানের জন্য ব্যবহার করা হয় গেটওয়ে। কি ব্যবহার করা হয়? গেটওয়ে। তাই গেটওয়েকে বলা হয় প্রোটোকল কনভার্টার। কি বলা হয়? প্রোটোকল কনভার্টার। ওকে, নেক্সট কোশ্চেন, প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনসের প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনস, এটাকে বলা হচ্ছে প্যাকেট বা সার্কিট সুইচিং পদ্ধতি, মানে 3rd জেনারেশন। এটা পরিবর্তে প্রোটোকল ভিত্তিক ট্রান্সলেশনস মানে 4th জেনারেশন। তো এই 3G থেকে 4G এর মানে তুলনামূলক পার্থক্যের কথা বলা হয়েছে।
4G এর গতি 3G এর তুলনায় 50 গুণ বেশি। হ্যাঁ সত্য। 3G এর গতি 2 Mbps, 2 Mbps, আর 4G এর গতি 100 Mbps, 100 Mbps। তা সঠিক। এটি LT স্ট্যান্ডার্ডে কাজ করে। 4G লাইট ইমিটিং ডায়োড ফরম্যাটে কাজ করে। হ্যাঁ এটা সঠিক। এবং এখানে বলা হয়েছে এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও দেখা যায়। 4K টিভি মূলত পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য। তাহলে 3 নাম্বার ভুল, উত্তর হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেন, ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়? নির্ভরশীলতা বলতে সবাই যেন সবাইকে ডেটা পাঠাতে পারে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মেশ টপোলজি হয়। কি হয়? মেশ টপোলজি। এটি চ্যানেলের ভিতর দিয়ে 5 সেকেন্ডে 9000 বিট যাচ্ছে, তাহলে তার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ মানে 1 সেকেন্ডের হিসাব করতে হবে। দেখে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে এটা কিন্তু বিট আকারে আসছে, তাই না? তাহলে এটা হবে 5 সেকেন্ডে এতগুলো বিট, তাহলে এটা হবে 1800 বিপিএস। 9000কে 5 দিয়ে ভাগ করলে হবে 1800 বিপিএস। একক খেয়াল করতে হবে। প্রোটোকল ভিত্তিক ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক হচ্ছে চতুর্থ প্রজন্ম। প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশনটা হচ্ছে সেমি কন্ডাক্টর বা মাইক্রো প্রসেসর, ঠিক আছে? সেমি কন্ডাক্টর ব্যবহার করা হতো এখানে। সেকেন্ড জেনারেশন সার্কিট সুইচিং, এটাকে বলা হচ্ছে সার্কিট সুইচিং পদ্ধতি, ঠিক আছে? থার্ড জেনারেশন এটা হচ্ছে সার্কিট প্লাস প্যাকেট সুইচিং পদ্ধতি, এখানে প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়। ফোর্থ জেনারেশন সেখানে ব্যবহার করা হয় প্রোটোকল, মানে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়, ইন্টারনেট প্রোটোকল। আর ফিফথ জেনারেশনের বৈশিষ্ট্য হচ্ছে 4W, 4W ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে? তাহলে প্রোটোকল ভিত্তিক মানে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কটা হচ্ছে কি? চতুর্থ প্রজন্ম। নেক্সট কোশ্চেন, সামিয়া তার কম্পিউটারে অনেকগুলো নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, পরে এমন সে সার্ভিস গ্রহণ করলো যেটা অটো আপডেট হয়, উচ্চগতি সম্পন্ন। তার মানে এটা মানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং। কি বলা হচ্ছে? ক্লাউড কম্পিউটিং। নেক্সট কোশ্চেন, তো এটা পেতে হলে তার নিরাপত্তা ঝুঁকি নাই, নিরাপত্তা ঝুঁকি থাকে। ব্যবহার অতিরিক্ত মূল্য দিতে হয় না। হ্যাঁ এটা সঠিক, তাকে মূল্য দিতে হয় না, যারা রক্ষণাবেক্ষণ করে তারা মূল্য দেয়। রক্ষণাবেক্ষণ কোনো খরচ নাই, এটা সঠিক। তার উত্তর হচ্ছে 2 ও 3। নেক্সট কোশ্চেন, একটি সুইচ দিয়ে কয়টি লাইন তৈরি করা যায়? একটি সুইচ দিয়ে একটি লাইন তৈরি করা যায়। আর হাব সবাইকে ডেটা দেয়, ঠিক আছে? তাই অনেকগুলো কানেকশন তৈরি করা যায়। এখানে একই প্রশ্ন আছে, 9000কে 5 দিয়ে ভাগ করলে 1800 পাওয়া যায়, একক হচ্ছে বিপিএস হবে। একই প্রোটোকলের মধ্যে কাজ করলে একই প্রোটোকলের মধ্যে 2 বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করে রাউটার। কি করে? রাউটার। আর ভিন্ন প্রোটোকল হলে সেটার উত্তর হতো গেটওয়ে। ভিডিও কলের শুরু হয়, ভিডিও কল শুরু হয় 3য় প্রজন্ম থেকে, আর ভিডিও কনফারেন্স শুরু হয় 4র্থ প্রজন্ম থেকে। এখানে নতুন একটা সফটওয়্যার ব্যবহার মানে সে এমন একটা সার্ভিস গ্রহণ করলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চগতি সম্পন্ন। স্বয়ংক্রিয়ভাবে যদি আপডেট বা উচ্চগতি সম্পন্ন যদি বলা হয় তাহলে সেটা ক্লাউড কম্পিউটিং। তো একই ধরনের প্রশ্নই প্রায়। নিরাপত্তা ঝুঁকি আছে ক্লাউড কম্পিউটিং এ, ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না, রক্ষণাবেক্ষণের কোনো খরচ নাই। তাই উত্তর হচ্ছে 2 ও 3। প্রশ্নগুলো রিপিট হয়েছে বেশ কয়েকটা, এটাও একই প্রশ্ন। মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না। আচ্ছা, একটা সার্ভিসের কথা, কখনো যদি সার্ভিসের কথা বলা হয় যেটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চগতি সম্পন্ন, খরচও কমে যায়, ঠিক আছে? এই সকল বৈশিষ্ট্য বললে সেটা হবে ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং এ লাইসেন্স ফি প্রয়োজন হয় না। ক্লাউড কম্পিউটিং এ লাইসেন্স ফি লাগে, একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য পরিশোধ করা লাগে। রক্ষণাবেক্ষণ খরচ না, এটা সঠিক। ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না, এটা সঠিক। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল তাদের অবকাঠামোগত পরিচালনায় কোন ধরনের ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রদান করে? তো অ্যামাজন বা এই সকল এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, PaaS, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তারা যে ধরনের সেবা দিয়ে থাকে সেগুলো মূলত আসলে পাবলিক, মানে এগুলো হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম, ঠিক আছে? সোশিয়াল প্ল্যাটফর্ম হিসাবে তারা এই ধরনের ক্লাউড সেবা দিয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, স্টার টপোলজিতে ডিভাইসগুলো সংযোগ হচ্ছে
পিয়ার টু পিয়ার স্টার টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে। কেন্দ্রীয় কম্পিউটারের সাথে বাকি কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। তো এখানে কেন্দ্রীয় স্টার টপোলজিতে ডিভাইসগুলো সংযোগ রাখে, পিয়ার টু পিয়ার বলছি, সেটা হচ্ছে কেন্দ্রীয় হাবের মাধ্যমে, কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমেই সংযোগ স্থাপন করে থাকে। ঠিক আছে। আর পিয়ার টু পিয়ার হবে সবার সাথে সবাই হচ্ছে মেশ টপোলজি, কেন্দ্রীয়টা হবে স্টার টপোলজি, প্রথম আর শেষের মধ্যে বৃত্তাকার এটা হচ্ছে রিং টপোলজি হবে। আর শাখা প্রশাখার মতন থাকে এটা হচ্ছে ট্রি টপোলজি, ট্রি বা হায়ারার্কিক্যাল। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে গ। নেক্সট কোশ্চেন, আরিশার বাবা গৃহস্থালির কাজে সহায়তা করার ক্ষেত্রে একটি যন্ত্র আবিষ্কার করেন, সেটা গৃহকর্মীর মতন করে, তার মানে এটাকে বলা হচ্ছে উদ্দীপকের যন্ত্রটির নিয়ন্ত্রণের মাধ্যম, মানে একটা রোবটকে নিয়ন্ত্রণ করা হয় প্রসেসরের মাধ্যমে। কার মাধ্যমে? প্রসেসরের মাধ্যমে, যেখানে তার প্রোগ্রাম থাকে। তো এই রোবটটা ব্যবহার করা হয় কোথায়? সামরিক ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। ঠিক আছে, মানে পণ্যজাত প্যাকেটিং বা বাজারজাতকরণের জন্য। সূত্র হচ্ছে 3, 1, 2 ও 3, যদিও এটা চ্যাপ্টার 1 এর। নেক্সট কোশ্চেন, রাজু ইন্টারনেট হতে ছবি বা ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে আবার মাঝে মাঝে প্রিন্টও করে। তো এই প্রোটোকলটাকে কি বলে? তো ফাইল সম্পর্কিত প্রোটোকলকে বলা হয় এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো রাজু প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডটির বৈশিষ্ট্য, মানে প্রিন্ট যে হয়, প্রিন্টের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি? প্রেরক এবং প্রাপক যে কোনো সময় ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। প্রিন্টারের ক্ষেত্রে কম্পিউটার থেকে কমান্ড আসে, প্রিন্টার সেটা মানে, কিন্তু প্রিন্টার কোনো কিছু দিলে কম্পিউটার সেটা মানে না, তাহলে এক ভুল। জটিল সার্কিট ছাড়া বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, ঠিক আছে, ট্রান্সমিশন দক্ষতা বেশি, ট্রান্সমিশন দক্ষতা বেশি। ট্রান্সমিশন দক্ষতা, প্রিন্টিং এর ক্ষেত্রে যে প্রসেসটা ব্যবহার করা হয় সেটা মূলত সিনক্রোনাস পদ্ধতি, তাই ট্রান্সমিশন দক্ষতা তার বেশি। তাহলে 2 ও 3 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেটওয়ার্কভুক্ত কম্পিউটার বা সংযোগ বিন্যাসকে কি বলে? টপোলজি বলে। মানে কম্পিউটারগুলো তাদের মধ্যে কি ধরনের বিন্যাসে সংযুক্ত রয়েছে। সো এই হচ্ছে প্রশ্ন। সর্বমোট চ্যাপ্টার 1 এর 71টা প্রশ্ন ছিল। তো চ্যাপ্টার 2 এর সর্বমোট 71টা প্রশ্ন ছিল। তো আশা করি তোমরা এই 71টা প্রশ্ন যেগুলো সমাধান করলা সেটা 23-24 এর প্রশ্ন, যেখান থেকে 25 অনেক কিছুই কমন পাওয়া যাবে। তোমরা একটু গুরুত্ব দিয়ে প্রশ্ন সমাধান, এমসিকিউ গুলো সমাধান করবা। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, চ্যাপ্টার 1 থেকে যদি কেউ এমসিকিউ নাও লিখে, চ্যাপ্টার 1 থেকে কেউ যদি এমসিকিউ নাও লিখে, সিকিউ নাও লিখে, এমসিকিউ কিন্তু তাকে পূরণ করতে হবে, কারণ এমসিকিউ এর কোনো অপশন থাকে না। তো আশা করি তোমরা সবাই গুরুত্ব দিয়ে সেটা বিবেচনা করবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি কোনো ক্লাসে, অন্য কোনো অধ্যায়ের সলভ ক্লাসে। তো তোমাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা জানাবা। আসসালামু আলাইকুম।